স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। দর্শক, যেমনটি আগে বলছিলাম, রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপি এবং জামায়াত ইসলামীর সাথে আজকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে আরও জানাতে যমুনার সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, বৈঠকের ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা সে বিষয়ে জানাবেন আমাদের। আপনি জানেন যে আসলে রাজনৈতিক দলের বিভিন্ন দলের সাথে কিন্তু এর আগেও বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা, কিন্তু আজকের যে বৈঠক সেটি আসলে একেবারেই ভিন্ন একটি পরিস্থিতি এবং পরিবেশের মধ্য দিয়ে, এবং এই বৈঠকের গুরুত্ব নিশ্চয়ই অন্য সময়ে যে বৈঠক হয়েছে তার থেকে আলাদা। আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছেন যে প্রধান উপদেষ্টা তার দায়িত্বে থেকে যে কাজ, সেই কাজগুলো ঠিকমতো করার যে পরিবেশ, সেই পরিবেশটি তিনি পাচ্ছেন না, এরকম কিন্তু আলোচনা এসেছে, গণমাধ্যমে নিউজ হয়েছে। সেই জায়গা থেকে আসলে তাৎক্ষণিকভাবে জাতীয় নাগরিক পার্টি সহ আরও বেশ কয়েকজন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং তার দায়িত্ব চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এবং পাশাপাশি কিন্তু আজকে বিএনপির সাথে সন্ধ্যা 7:30টায় এবং 8:30টায় জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে বৈঠক রয়েছে, এবং এই বৈঠকে মূলত একই বিষয় নিয়ে আলোচনা হবে সাধারণভাবে, এটি আসলে বলা যায়। তবুও সেই বৈঠক শেষ হওয়ার পরে আসলে নেতৃবৃন্দ যখন বের হয়ে আসবেন, তারা যদি গণমাধ্যমে জানান যে আসলে এই আলোচনায় কী কী বিষয়ে গুরুত্ব পেয়েছে এবং কী কী বিষয় নিয়ে কথা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে, তখন আসলে সেই বিষয়ে সঠিকভাবে জানা যাবে। তবে সার্বিক বিষয়ে বলা যায় যে গত 2 থেকে 3 দিন ধরে যে পরিস্থিতি, অর্থাৎ সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের নতুন যে আগ্রহ তৈরি হয়েছে যে আসলে কী হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তরে, বা সেখান থেকে আসলে অন্যান্য নেতা যারা তারা বের হয়ে যে বক্তব্যগুলো দিয়েছেন বা গণমাধ্যমে যে খবর দিয়েছেন, সেগুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের কৌতূহল এবং তাদের মধ্যে প্রশ্ন রয়েছে যে আসলেই কী হতে চলছে বা কোনো কিছু হতে যাচ্ছে কিনা। তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই বিষয়ে সঠিক কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই বৈঠকের ব্যাপার আসলে কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তবে গণমাধ্যম কর্মীরাও এখানে রয়েছেন, নিশ্চয়ই যে আলোচনাই হোক সেটি হয়তো ফলপ্রসূ কোনো আলোচনাই হবে, এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পরিচালিত করার জন্য, সুষ্ঠুভাবে যাতে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সবাই মিলে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্ত হয়তো পৌঁছাবেন, এমন প্রত্যাশা কিন্তু সবাই করছেন। তো আমরা রয়েছি যমুনার সামনে, নিশ্চয়ই পরে খবর হয় তার বিস্তারিত জানাবো। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মনিরুল সোহাগ জামাত এবং বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের বিস্তারিত জানাচ্ছিলেন যমুনার সামনে থেকে। নির্বাচন নিয়ে চাপের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের হুমকি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, নিজের মতো কাজ করতে না দিলে এবং ধীর গতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ না পেলে পদত্যাগ করার হুমকি দিচ্ছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের নেতৃত্বে লাখ লাখ মানুষের আন্দোলনে গেল বছরের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর গণতন্ত্র পুনরুজ্জীবিত করতে গঠন করা হয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে নতুন নেতৃত্বে দ্রুত নির্বাচনের কথা থাকলেও 9 মাসে অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে। যুক্তরাজ্যের লন্ডনে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান ও ভাইয়ের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের 2টি সম্পত্তি জব্দ করেছে দেশটির অপরাধ দমন সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি। স্থানীয় সময় শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। জব্দ করা সম্পত্তি দুটির মূল্য 90 মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। জব্দ হওয়ায় সম্পত্তিগুলোর মধ্যে একটি হলো লন্ডনের 17 গ্রসভেনার স্কোয়ারে অবস্থিত একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, আরেকটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত। গার্ডিয়ান জানাচ্ছে, এসব সম্পত্তি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড এবং আইল অফ ম্যান অ্যান্ড জার্সিতে নিবন্ধিত অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন এবং যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা গ্রেশাম গার্ডেন্সের অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। আগামীকালের মধ্যে ইশরাক হোসেনকে শপথ পড়াতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণ। এর ব্যত্যয় হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে বলেও জানান তারা। শনিবার সকাল থেকে রাজধানীর নগর ভবনের প্রধান ফটকের সিঁড়িতে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় তাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হন ইশরাক হোসেন। সরকারের গাফিলতির কারণে যাতে নগরবাসীর কষ্ট না হয় এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। একে অপরের বিপদে সবাই এগিয়ে এলে কোনো অপশক্তি কারও কোনো ক্ষতি করতে পারবে না বলেও জানান ইশরাক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, শ্রমিক কর্মচারী ইউনিয়ন, পরিবহন ইউনিয়ন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অবস্থান কর্মসূচিতে যোগ দেন। ইশরাককে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। আমরা যদিও একটা সময়সীমা বেঁধে দিয়েছিলাম এই সরকারকে,
কিন্তু মাঝখানে একদিন শুক্রবার থাকায় সেদিন কোনো কাজ হয় নাই। তো আজকে আমরা আরেকদিন সময় বেঁধে দিব। এর মধ্যে আমি সবাইকে অনুরোধ জানাবো, সবাই যাতে যার যার কাজ যেটা রয়েছে সেটা সঠিকভাবে সম্পন্ন করেন, যাতে কোনোভাবেই এই সরকারের গাফিলতির কারণে যাতে নগরবাসী যাতে কোনো কষ্ট না পায়, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সরকারি চাকরি আইন সংশোধনে তদন্ত ছাড়াই 8 দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেওয়া যাবে এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বেলা 11টার দিকে সচিবালয়ে এই কর্মসূচি পালন করেন তারা। সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম জানান, সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে বিলুপ্ত 1979 সালের বিশেষ আইনের বিধান যুক্ত করা হয়েছে, যা বাতিল করতে হবে। তিনি বলেন, কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও পেশাগত বিকাশের পরিবর্তে নির্যাতনমূলক কালো আইন, ব্যক্তিগত দাসত্ব ও ভয়ভীতির পরিবেশ তৈরি করে সচিবালয়কে অশান্ত করার অপচেষ্টা চলছে, যার কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। এই আইন যদি প্রবর্তিত হয়, অনেক দুষ্টু কর্মকর্তা তাদের অন্যায় এবং ষড়যন্ত্রমূলক প্রকল্প বাস্তবায়ন করে রাষ্ট্রের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে চলে যাবে। সরকারকে এই আলটিমেটাম দিতে চাই, আমরা যারা স্টেক হোল্ডার, আমাদের সাথে কথা না বলে এই ফাইল যেন আইন মন্ত্রণালয়ে না যায়। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। করিডোর নিয়ে কি হচ্ছে তা জনগণকে স্পষ্ট করে স্বচ্ছতার সাথে জানানোর তাগিদ দিয়েছে নিরাপত্তা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, এই বিষয়ে সরকারের বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। দেশের মালিক জনগণ, তাদের অধিকার আছে সরকারের সিদ্ধান্ত সম্পর্কে খোলাখুলি জানার, মনে করেন বিশ্লেষকরা। যুদ্ধবিক্ষুব্ধ মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দিতে সম্মত বাংলাদেশ, এমন বক্তব্য প্রথম আসে পররাষ্ট্র উপদেষ্টার তরফ থেকে। নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে। তারপরে শুরু হয় দেশজুড়ে সমালোচনা। বিএনপি বলে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সরকারের নেই। সাধারণ মানুষও নানাভাবেই আপত্তি জানায়। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এর প্রতিক্রিয়ায় বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, এমন কোনো আলোচনা কারোর সাথে হয়নি বাংলাদেশের। মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। কিন্তু তার এই বক্তব্যেও আশ্বস্ত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। আন্তর্জাতিক ও নিরাপত্তা সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সরকারের বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয়হীনতা এই অবিশ্বাসের জন্ম দিয়েছে। যেহেতু পার্লামেন্ট নাই, আমাদের মিডিয়া হোক ইয়ে হোক, আমাদের জানাতে হবে। এবং স্টেক হোল্ডার যারা, আমরা জানি যে এই সরকারের ওয়ান অফ দ্য মেজর স্টেক হোল্ডার বাংলাদেশ সেনাবাহিনী, তাদেরকে একটা ইয়েতে আনা উচিত, মানে কনফিডেন্সে আনা উচিত ছিল। 3-4 জন আছেন যারা এই ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন, এবং একজনের বক্তব্যের সাথে আরেকজনের বক্তব্যের কোনো মিল নাই। তো সুতরাং সরকারের ভিতরেই এটার ব্যাপারে কোনো কোঅর্ডিনেশন নাই। বিভিন্ন স্টেক হোল্ডারদের সবারই নেতিবাচক একটা মনোভাব সরকার এতদিনে টের পেয়েছে। অবস্থা বিবেচনা করে সরকারের এখন সিদ্ধান্তে আসা উচিত যে এইটা নিয়ে আর আগানো ঠিক না। করিডোর, প্যাসেজ বা চ্যানেল যে নামেই ডাকা হোক, তা দেবার আগে জনমত নেয়ার কথাও বলেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। গুলশান 2 অবস্থিত র্যাংজি মার্টের রেফ্রিজারেটর কার্নিভালে যুক্ত হলো ওয়ার্লপুল। 24শে মে থেকে শুরু হওয়া কার্নিভালটি চলবে ঈদ পর্যন্ত। এ উপলক্ষে গুলশান 2 অবস্থিত র্যাংজি মার্টের শোরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মকর্তারা জানান, র্যাংজি মার্টের যেকোনো আউটলেট থেকে নির্দিষ্ট রেফ্রিজারেটর কিনলে ক্রেতারা পাবেন বাই অ্যান্ড উইন ক্যাম্পেইনে রেফ্রিজারেটর, এসি সহ আরও অনেক আকর্ষণীয় গিফট জেতার সুযোগ। এছাড়া থাকছে ব্যাংক অফার, ডিসকাউন্ট, ইজি এক্সচেঞ্জ অফার। বাংলাদেশের রোগীদের জন্য তুরস্ক হতে পারে চিকিৎসার অন্যতম গন্তব্য। তুরস্কের চিকিৎসা ব্যবস্থা নিয়ে এক অনুষ্ঠানে এমনটাই জানানো হয়। রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে তুরস্কের মেমোরিয়াল হাসপাতাল গ্রুপ। বলা হচ্ছে, সহজে তুরস্কের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারবেন বাংলাদেশের রোগীরা। লিভার, কিডনি, হার্ট প্রতিস্থাপনের জন্য তুরস্কের হাসপাতালে সেরা চিকিৎসা পাওয়া যাবে। বক্তারা জানান, তুরস্কে বাংলাদেশি রোগীদের জন্য সেরা ও নির্ভরযোগ্য চিকিৎসার পথ সুগম করাই এই অনুষ্ঠানের উদ্দেশ্য। এছাড়া বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা সহজ করার অনুরোধ জানানো হয়।
স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন অন্তর্ভুক্তি ফিজিওথেরাপি পেশার সার্বিক মান উন্নয়নে একটি মাইলফলক হবে। এর মাধ্যমে পেশাজীবীদের অধিকারও সংরক্ষণ করা সম্ভব। বক্তারা স্বাস্থ্য রক্ষা সংস্কার কমিশনের প্রতিবেদনে এই আইনটির অন্তর্ভুক্তি সহ ফিজিওথেরাপি চিকিৎসকদের নবম গ্রেডে নিয়োগ এবং সরকারি হাসপাতাল ও বিশেষায়িত ইনস্টিটিউটগুলোতে ফিজিওথেরাপি বিভাগ চালুর দাবি জানান। স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন অন্তর্ভুক্তি ফিজিওথেরাপি পেশার সার্বিক মান উন্নয়নে একটি মাইলফলক হবে। এর মাধ্যমে পেশাজীবীদের অধিকারও সংরক্ষণ করা সম্ভব। বক্তারা স্বাস্থ্য রক্ষা সংস্কার কমিশনের প্রতিবেদনে এই আইনটির অন্তর্ভুক্তি সহ ফিজিওথেরাপি চিকিৎসকদের নবম গ্রেডে নিয়োগ এবং সরকারি হাসপাতাল ও বিশেষায়িত ইনস্টিটিউটগুলোতে ফিজিওথেরাপি বিভাগ চালুর দাবি জানান।